দেখেছেন বিজিবি ডিজি কত ভালো, নির্বাচন নিয়ে কত দরদ, তার সীমান্ত নিয়ে কত উতলা। দেখেন দেখেন ভালো করে দেখেন। হ্যাঁ, ইনকে ডিজি আমরা তো চাই, তাই না? হ্যাঁ, হারামজাদা মাদা কুত্তার বাচ্চা, তোর কুত্তির মধ্যে তারাতে ঢুকায় তোর মাম্মা হাসিনার কাছে পাঠিয়ে দেবো বান্দির বাচ্চা। কেন গালি দিচ্ছি? হ্যাঁ, দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল, পত্রিকাতে আসিছে। ভিডিও দেখবেন, ভিডিও দেখেন, এডিটর সাহেব ভিডিও দেখা দেন, দেখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজিবি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা সন্ত্রাসী গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিড় ছুটছে, দল বাঁধছে, পুনরায় আবার এই বিজিবি ভবন আক্রমণ করার চেষ্টা করছে। সেটা আমরা এখন বিজিবি কালকে থেকে দখল করে এখানেই আছে, তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এই জায়গার এই স্থানের কোনো ধরনের জন্য আর অসুবিধা না হয় সেজন্য আমরা বদ্ধপরিকর। দেখেছেন এই ব্যাংচত্রে প্রফেসর ইউনূস এখনো বিজিবি ডিজি করে রেখে দিচ্ছে। কেন দিছে জানেন? উই তো আর্মির বড়, এতই বড় যে নিজেই মারবার পারে, আর কাউরে লাগে না। পুলিশের আইজি যদি বদলানো যায় তাহলে বিজেপি ডিজি কেন থাকবি? ওই ইলেকশন করবি, ওই অন্তর্ঘাত করবি, ও প্রধানমন্ত্রী কাটাল রানীর নির্দেশনা করবি। এডিটর সাহেব দেন জাউরা সিং মেরে দেন, আরেকটা মারেন। আর সামনে থাকলে চালা মুখ ফাটে দিলাম নি, একেবারে নাক মুখ ফাটে দিলাম নি। হারাম জাদা এই জাউরা শোন। দাঁড়ান এডিটর সাহেব, ওক বাম্বু দেওয়া এখনো শেষ হয়নি, স্ক্রিনে রাখেন। দেখে দেখে গালি না দিলে জোশ আসে না শরীরে। এই এখন কবু অর্ডার দিছে তাই করেছি, তাই না? তোর অর্ডারের মধ্যে কি লিখে দিয়েছিল দেশ বিরোধী ষড়যন্ত্র? ওটা কছু তো নিজের কুরকুরে নেত কছু তো। হাসিনা না পড়লে যে মুটা আজিজের মতো বিজিবি থেকে আর্মি চিফ জান বেনে দেয়, সেই জন্য কইছিল। কর্নেল রেদওয়ান ছিল না বিজিবি থেকে, সাবমেশিন গান দিয়ে গুলি করেছিল ছাত্র জনতার উপরে, সেটা তো ওর কমান্ডেই হয়েছে। উক্কান ৫ লাথি দিয়ে আর্মি ফেরত পাঠানো হয় নাই। 11 মাসের বেশি হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে। তো ইমরুজ স্যার, আপনার যদি সব উপদেষ্টাদের কয়া দেওয়া লাগে কি করা লাগবে, তাহলে কেমনি হবে? ও রাখিছেন কেন? ওটি ও বিজেপি থেকে না সরাইলে ওর গোষ্ঠী শুদ্ধ তাল গাছে তুলবো আমি, কয়া দিলাম। পরে আবার কয়েন না, আমি ওয়ার্নিং দিই নাই। যাই হোক, গরম দিয়া শুরু করে এখন এনা নরমে আসি, একাডেমিক আলাপে আসি। এনা সুশীল সাজি, সুশীল না হইলে তো আপনারা আবার দাম দেন না। হ্যাঁ সাজমু, হ্যাঁ দিছে, পারমিশন দিছে। সবাই আসেন আজকাল আলাপে, আমাদের সুশীলদের রাষ্ট্র বুঝা নিয়ে আসেন, আমরা একটু আলাপ করি। হ্যাঁ, আল্লাহর নামে শুরু করি। বাংলাদেশে এক অদ্ভুত ব্যবস্থা, সবাই কোশিশ করেছে প্রাইম মিনিস্টারের ক্ষমতা কেমনে কমানো যায়। বিএনপি কইছে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফাঁসিবাদ কায়েম হয়, তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর, অকার্যকর হয়। অতি মূল্যবান কথা কইছেন, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি কি জানেন, এই লোকগুলি একদিন ধরে রাজনীতি করেছে, আর কিছু করেন না, কিন্তু খালি রাজনীতি। এটা আর্গুমেন্ট তৈরি করতে পারে না। অনেকে কইবেন মির্জা ফখরুল কি আনার চাইতে কম বুঝে, বিএনপির এত নেতা কি কম বুঝে, আপনি সব বুঝে বসে আছেন, সব জানতা, আপনার চাইতে কি তাদের বুদ্ধি কম? সিসি, আমার সে বুদ্ধি কেন কম হবে? ওনাদের বুদ্ধি বেশি, নলেজ বড় 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 নলেজ। হ্যাঁ হ্যাঁ, জানেন না নলেজের বড় গল্প জানেন না? আচ্ছা শোনেন, হ্যাঁ, এটা শফিক রেহমান ভাই ওর জায়দা দিনে লিখেছিলেন। আসেন এবার বড় নলেজের গল্প শুনি। তো ঘটক গেছে মাইয়ার বাপের কাছে বিয়ার পয়গাম নিয়ে। হ্যাঁ, তো বিয়ার কথা শুনে আমার ক্ষুদ্র ভ্রাতারা উৎসুক হয়ে উঠছে, কি না যিনি কয়। তো ঘটক কইছে পোলা ভালো, বংশও ভালো, চাকরি করে, দেখতে শুনতে ভালো, রুচিবান, শিক্ষিত। হ্যাঁ, তো মায়ের বাপ বলে সবই তো বুঝলাম, তো পোলার নলেজ কেনকা? তো ঘটক একটু লাজুক মুখে কয় যে নলেজ বড়ই আছে, গোসল করার সময় টাইমে দেখেছি আমি, তাই উনাদের নলেজ বড় আছে, এত বড় নলেজ, কিন্তু আক্কেল কম। আমি যদি বিএনপি করলামই নি, তাহলে কইতাম বাংলাদেশ রাষ্ট্রে কার ক্ষমতা বেশি? রাষ্ট্রপতির? রাষ্ট্রপতির না, প্রাইম মিনিস্টারের, তাও না। তাহলে কার বেশি? বুঝে ওরা কার বেশি ক্ষমতা? বুঝে না।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদালত, আইন, জুডিশিয়ারি হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এমনকি সংসদ জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থার চেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এদেরকে। প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমানোর চেষ্টা করিচ্ছেন কে? উনি আদালতকে রেখে দিয়া, এটাতে কয় বিভ্রম। হাসিনা জুডিশিয়ারির শক্তিরে খায়া ফেলেছিল, কিন্তু জুডিশিয়ারি যে সবচেয়ে ক্ষমতাবান, এটাই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, শাসন কাঠামো, রাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক সংকট। আপনি পিএম রাষ্ট্রপতিরে সরাইতে পারেন, চৌধুরীকে সরাইল না খালেদা জিয়ার সংসদ। পিএমকে তো জিতে আসতে হয় সংসদে, ভোট কারচুপি কন, দামি কন, নৈশ কন, যাই হোক, একটা ভোট তো করে দেখাইতে হয় যে বইছে ভোট, তাই না? পাবলিকের কাছে যাইতে হয় তো, 5 বছর পরে ক্ষমতা ছাড়তে হয় তো, অন্তত নিয়ম আছে কাগজে কলম হইলেও। কিন্তু আপনি তো বিচারপতি অপসারণ করতে পারবেন না। পারবেন না তা না, পারবেন, কিন্তু সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। মানে বুঝেছেন তো, 3 জন বিচারপতি দিয়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আমরা আর মামুরা, ওরা যদি মনে করে বিচারপতি ভুল করেছে তাইলে শাস্তি হবে, আর যদি মনে করে বিচারপতির চরিত্র ফুলের মতো পবিত্র তাইলে কিছু হবে না। হ্যাঁ, বিষয়টা না বুঝে দেখি, কারণ এটা গুরুত্বপূর্ণ। তো বিচারপতি বাংলাদেশে অপারেশনের একটা ব্যবস্থা আছে, নাম হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। দেখে মনে হয় খুবই গুরুতর এক ভারসাম্যপূর্ণ একটা প্রক্রিয়া, হ্যাঁ, কিন্তু এটা খেয়াল করেন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাদের নিয়ে তৈরি? প্রধান বিচারপতি আরো 2 বিচারপতি, মানে বিচারকের বিচার করবে বিচারকই, বন্ধু বিচার করবে বন্ধু। যেন ধরা পড়া চোরের বিচার করতেছে চোরের মামা, এটা কি আপনি ন্যায় বিচার বলবেন? এই যে তত্ত্বাবধায়ক সরকারের আইন ছিল না, এটা কিন্তু সংসদ বানাইছিল, জনগণের প্রতিনিধিরা বানাইছিল, সেটা আদালত বাতিল করে দিল। তার মানে জনগণের প্রতিনিধি আইন বানাবে, সেটা চাইলে অনির্বাচিত আদালত বাতিল করে দিতে পারবে, যে আদালত কোথাও কারো কাছে জবাবদিহি করে না। তো এখন আপনি প্রশ্ন তুলতে পারেন, আপনি তো কম দাদা যে জুডিশিয়ারি, আইন এবং নির্বাহী, এটার একটা ব্যালেন্স থাকতে হবে, কন না? একজন একজনকে সেকেন্ড ব্যালেন্স করতে হবে, কন না? তো তাইলে জুডিশিয়ারি যদি এটা নাই পারে তাহলে ব্যালেন্স থাকবে কিভাবে? গুরুতর প্রশ্ন। আসেন আর একটু বুঝে দেখি। তত্ত্বাবধায়ক সরকার আইনটা সংসদ পাস করেছিল, মানে জনগণের প্রতিনিধিরা এটা আইন করেছে, কিন্তু আদালত সেটাকে বেআইনি ঘোষণা করে বাতিল করে দিল। এই প্রক্রিয়া আদালত নিজেই হয়ে ওঠে সর্বোচ্চ ক্ষমতাধর, অথচ সে আদালত সরাসরি জনগণের কাছে জবাবদিহি করে না। এখানে একটা গণতান্ত্রিক দ্বন্দ্ব সৃষ্টি হয়, সংসদ বনাম আদালত, কার হাতে তাহলে চূড়ান্ত কর্তৃত্ব? এটা গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রশ্ন, দার্শনিক প্রশ্ন, রাষ্ট্রনৈতিক প্রশ্ন। ধরেন ইসলামে, এটা একটু বোঝার জন্য যে আসলে কার হাতে চূড়ান্ত ক্ষমতা, এটা বোঝার জন্য আমি একটু ইসলামী ধারণার একটা ব্যাখ্যা নিয়ে আসি। ধরেন ইসলামে আপনি আল্লাহ তাআলার কোনো শরীক কল্পনা করতে পারবেন না, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত নবী, আল্লাহর কোনো শরীক নাই এবং হযরত মুহাম্মদ উনার প্রেরিত নবী। এই ফান্ডামেন্টালটা না মানলে আপনি মুসলমান না। আপনাকে ইসলামের দরজা অতিক্রম করার সময় এই কলেমা উচ্চারণ করতে হবে। ঠিক সেইভাবে রাষ্ট্রের বেসিক ধারণা হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক, এইটা আগে আপনাকে বুঝতে হবে। তার ক্ষমতা সার্বভৌম, গণ অভিপ্রায়, জনগণের আকাঙ্ক্ষা, এটা সর্বোচ্চ আইন। গণতন্ত্রের আইন বানানোর অধিকার কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধিদের। আইন প্রণয়নের সাংবিধানিক ক্ষমতা সংসদের হাতে, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, তারাই জনগণকে প্রতিনিধিত্ব করে, তারাই জনগণের ভয়েস। আর বিচার বিভাগ নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে না, তাই তারা প্রতিনিধিত্বশীল না। অপ্রতিনিধিত্বশীল আদালত কি প্রতিনিধিত্বশীল সংসদের সিদ্ধান্ত বাতিল করতে পারে? এটা গণতান্ত্রিক অসাম্য তৈরি করে। আদালতের এই ক্ষমতা মানে আইনসভা বা সংসদের আইনকে চ্যালেঞ্জ করার অধিকার সাংবিধানিক হইলেও সেটা একটা সীমা আছে। আদালতের কাজ হইল আইন সংবিধান বিরোধী কিনা সেটা যাচাই করা, এটাকে বলা হয় জুডিশিয়াল রিভিউ। কিন্তু আদালত সংবিধান নিজেই ব্যাখ্যা দিয়া এমনভাবে পরিবর্তন করতে থাকে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়ের বিরুদ্ধে যায়, তাইলে আদালত নিজেই একটা স্বৈর শাসন হইয়া ওঠে, জবাবদিহিতাবিহীন শাসক শ্রেণী হয়ে ওঠে, আনঅ্যাকাউন্টেবল রুলিং ক্লাস হয়ে ওঠে। আদালত তখন গণতন্ত্রের অভিভাবক না, বরং গণতন্ত্রের বাধা হইয়া ওঠে। বাংলাদেশে সেটাই হয়েছে। আদালতের ক্ষমতা সীমাহীন হইলে ব্যালেন্স অফ পাওয়ার ভেঙে পড়ে। যদি আদালত চায় তাহলে সংসদে যে কোনো আইন বাতিল করে দিতে পারে। তাহলে কে বেশি ক্ষমতাবান, সংসদ না আদালত? আদালত। আবার সংসদ আদালতের বিচারপতিকে অপসারণ করতে পারে না, বুঝছেন? তাহলে এখানে সেকেন্ড ব্যালেন্সের কোনো ব্যাকরণ তো কার্যকর থাকে না।
অর্থাৎ আদালত নিজেই একটা অদৃশ্য স্বৈরতন্ত্রের রূপ ধারণ করে। তত্ত্বাবধায়ক সরকারের আইন কোন একটা দলের ইচ্ছার ফসল ছিল না, তো এটা সর্বদলীয় ঐক্যমতে রচিত হয়েছিল, জনগণের আস্থার ভিত্তিতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আদালত এটাকে শুধুমাত্র ব্যাখ্যার খেলা দিয়ে বাতিল করে দিল। তাহলে তো আইনের যে একটা গণতান্ত্রিক ভিত্তি আছে সেটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে আদালতের তো একটা ভূমিকা থাকা জরুরি, কিন্তু কিন্তু সেটা সীমিত। সেটা কি আসেন আরেকটু বুঝে দেখি। আদালতের যদি এই ক্ষমতা না থাকে তাহলে তো ব্যালেন্স অফ পাওয়ার হবে কিভাবে, তাই না? এই প্রশ্ন তো সরাসরি চলে আসে। আদালতের কাজ হবে আইনের ভাষাগত নীতিগত ব্যাখ্যা এবং সাংবিধানিক সীমা নির্ধারণ করা, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। হাসিনার আদালত রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। ভারসাম্য তখনই থাকে যখন আদালত, সরকার বা সংসদের অন্যায় রায় থামাইতে পারে, কিন্তু গণমতের চূড়ান্ত রূপ একটা আইন বাতিল করার ক্ষমতা সাবধানে এবং সীমিতভাবে প্রয়োগ করে। আদালত যদি এমন ক্ষমতা পায় যে জনগণের প্রতিনিধিরা যে আইন মানাবে তাই সে বাতিল করে দিতে পারে এবং সে নিজে কোনো জনগণের কাছে জবাবদিহিতা করবে না, তাহলে সে আদালত না, সে গণতন্ত্রের উপরে বসা এক নির্জীব অভিজাত শ্রেণীর নামমাত্র পোশাক। তত্ত্বাবধায়ক সরকারের আইনের অবলুপ্তি তাই শুধু একটা রায় না, এটা ছিল গণ ইচ্ছার বিরুদ্ধে আদালতের বিদ্রোহ। আর এই বিদ্রোহের পরিণতি আজ দেশের রাজনৈতিক দুর্ভিক্ষ, দেশের সমস্ত সংকট। এইবার আসেন সংস্কার নিয়ে আরো একটু গভীরে আলোচনা করি। প্রফেসর ইউনূসের সরকার নানা ধরনের সংস্কার করেছে। এই সংস্কার কারা করিচ্ছে, কিভাবে করিচ্ছে, এটা বুঝে কিনা সেটা একটু বুঝে দেখি। আজকের নতুন বাংলাদেশে সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হইতেছে। আবার যাতে বিগত 15 বছরের ফ্যাসিবাদ, 72 বা 75 সালের ফ্যাসিবাদ বাকশাল বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে না পারে, সেজন্য নানা পক্ষ নানা মত প্রস্তাব নিয়ে আলোচনা করতেছে। এটার জন্য প্রফেসর ইউনূস একটা ঐক্যমত কমিশন করেছেন। সেটার সদস্য হচ্ছে আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার আর ইফতেখারুজ্জামান, তিনটা মাল, প্রথম আলোর মার্কা মারাল স্পেন্সার। এরা কি ধরনের প্রস্তাব দিতে পারে সেটা না বললেও চলে। হ্যাঁ, ইফতেখারুজ্জামানকে আমি বাম্বু দিছিলাম না, একবার দিছিলাম না, মনে আছে না? হ্যাঁ, ওরা এনে বসায় দিচ্ছে প্রফেসর ইউনূস। প্রথম আলো এইসব সুশীল প্রগতিশীল মালদের দিয়া 111-এর পরে সংস্কার করাইতে গেছিল। তখনকার ভারতের দালাল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার একই সুশীল প্রগতিশীলদের টোটকা প্রস্তাব দিয়া অধ্যাদেশ জারি করিয়া বিভিন্ন সংস্কার করছিল, যার প্রত্যক্ষ পরিণতি হচ্ছে হাসিনার ফ্যাসিবাদ। এক বেল তলাতে এই ন্যাড়া বুদ্ধিজীবী সুশীল এই জাতিকে কয়বার নিয়ে যাবে? ৭৪-এর বাকশালী সংবিধান, হাসিনার ফ্যাসিজম, এসব তো আসমান থেকে নেমে আসে নাই। বারবার একই মার্কা মারা সব দালাল লেসপেন্সার, বুদ্ধিহীন মূর্খ কামাল হোসেন, রেহমান সোবান, ইফতেখারুজ্জামান, মতি, মাহফুজেদের টোটকা জাতিকে গিলায় বারবার আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়া হইতেছে। এবারও সে একই চক্রান্ত হইতেছে, আর জাতি সে সমস্ত খেয়াল না করে বসে বসে আঙুল চুষিচ্ছে। আলী রিয়াজের আক্কেল জ্ঞানের নমুনা দেখেন। সংবিধান সংস্কার কমিটির রিপোর্ট ড্রাফট করার সময় সে কাদের পরামর্শ সে নিচে, সেটা রিপোর্টের শেষে তালিকা খুঁড়ে লিখে দিছে। দেখেন কারা কারা আছে সেখানে। মাহফুজা নাম, শাহিনা নাম, জানেন তো মাহফুজা নামের বউ, মানে মাহফুজা নামের বুদ্ধিতে শুধু চলবে না, তার বউয়ের বুদ্ধিও লাগবে। এই মাহফুজা নাম হাসিনার সামরিক মারণাস্ত্রের গুলি চালায় ছাত্রজনকে হত্যা করার নির্দেশ দেওয়ার পরে সেটার পক্ষে বয়ান লিখে এডিটোরিয়াল পাবলিশ করেছিল, যাতে সরকার কঠোর হস্তে এই আন্দোলন দমন করে। বিপ্লবের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা কইরা এরকম একটা জানোয়ারের বাচ্চার পরামর্শ নেওয়া লাগছে নতুন বাংলাদেশের সংবিধান কিরকম হবে সেটা ঠিক করার জন্য। বুঝেন তাইলে? আরো আছে প্রথম আলোর মতি, খুশি কবি, সবচেয়ে বড় আওয়ামী লেসপেন্সার রেহমান সোবান, মইনুল ইসলাম। হে খোদা, আমার উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও, বায় উঠা যায়। এর চেয়ে আওয়ামী লীগকে বলা হোক একটা সংবিধান ড্রাফট করে দিতে। হুদায়ুতে সংস্কারের বালসাল নাটক কইরা মানুষকে বোকা বানানোর দরকার কি? আর শহীদের রক্তের সাথে প্রহসন করার দরকার কি? রেহমান সোবান, মাহফুজা নাম, খুশি কবির, মতিউর রহমান, মইনুল ইসলাম, এরাই যদি নতুন বাংলাদেশের কারিগর হয়, তাহলে অমি পিয়াল, নিজুম মজুমদার, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এম আকাশ, রামেন্দ্র মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুবর্ণা মোস্তফা, এরা কি দোষ করলো? এডিটর সাহেব খারান, সুবর্ণা মোস্তফা ছবিটা না রাখেন। এটা ইয়াং কালের ছবিটা, ইয়াং কালের। এবার আছে। হ্যাঁ, তো আলী রিয়াজ, সুবর্ণা মোস্তফা তো আপনার যৌবন কালের ক্র্যাশ হওয়ার কথা ছিল, তাই না? আমরা মেনে নিলাম, ওক দেখলেন নি। এরা কি দোষ করলো? এদেরকে এই কমিটি থেকে বাদ দেওয়ার দরকার কি? ওদেরকেও ঢুকাক, সুবর্ণা মোস্তফা আগে ঢুকাক, আমি পারমিশন দিলাম, দেখি কে কি করে। কার এত বড় সাহস সুবর্ণা মোস্তফা ঢুকেছে, আলী রিয়াজ সেটাকে বাগড়া দেয়, আমি যে দাঁড়ামু, ওইটি লাঠি নিয়ে দাঁড়ামু। এই প্রথম আলোর সাজানো সংস্কার কমিটির নাটক, এই রিপোর্টে তো ঢুকায় দেওয়া হবে।
এই রিপোর্টে বিভিন্ন বংশং প্রস্তাব দেওয়া হয়েছে যাতে দেশে আর কখনো বাক্সা ফাসিজম কায়েম না হয়। আইনস্টাইনের একটা উক্তি আছে যে ইনসেনিটি ইজ ডুইং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন অ্যান্ড এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্টস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আসলে ঠিক কথা কইছে। একই কাজ বারবার করে ভিন্ন ফলের আশা করাটা এক ধরনের ছাগলাম। বাংলাদেশের অবস্থা দেখে এই কথাই মনে হয়। একই কবিরাজের দেওয়ার টোটকা জাতিকে বারবার গিলাইতেছে, বারবার আওয়ামী লীগ আর ফ্যাসিবাদের ফিরে আনা হইতেছে। রেহমান সোবহান পাকিস্তান আমল থেকে গাজাঘুরি বয়ান আর টোটকা দিয়ে জাতিকে ধ্বংস করিচ্ছে। উই কলে পিএইচডিও করতে পারে নাই, কেমব্রিজে গেছিল, এমএ কইরা ফিরে আসিছে। হ্যাঁ, তা হ্যাডেমা কুলায় না। তাও এই হারামজাদার প্রতি সুশীলদের পীড়িতের ঘাটতির কোনো কমতি নাই। পয়সা ইউনুসের বন্ধু মানুষ এই আরামজাদা রেহমান সোবহান ছিল ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে 1 নাম্বার উকিল। এই রেহমান সোবহান কইছিল ট্রানজিট নিয়ে যে বিতর্ক সেটা অশিক্ষিত বিতর্ক। এই হারামজাদা, তুই শিক্ষিত? তুই পড়াশোনা করছিস কতটুকু? শালা পিএইচডি তো করতে পারিস নাই, এমএ করে ফিরে আসিস সরকারি স্কলারশিপে যায়, বেশি বেশি বাতেলা জানিস। তারপরে এদের হুশ হয় না। আজকে আর বেশি মুখ খারাপ করলাম না, নাকি করে ফেলছি অলরেডি বেশি জানি না, বুঝছাও, মানে অভ্যাস হয়ে গেছে তো আমার মুখই খারাপ। প্রিয় দেশবাসী, এটাই সেই সময় যখন ইতিহাস তৈরি হয়। প্রশ্ন একটাই, আপনি কি এই ইতিহাস গড়ে ওঠার অংশ হবেন, না এই জাতির আর একটা প্রতারণার সাক্ষী হয়ে থাকবেন? আসেন সুশাসনের জন্য, জবাবদিহিতার জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দেশটাকে ভালোবাসার জন্য একটা নতুন সূচনার দাবিতে গর্জে উঠি। এবার আর সংস্কার না, রূপান্তর চাই। এই রূপান্তরেই মুক্তি, এই মুক্তিতেই নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে, আনতে হবে সবাই মিলে আবার একসাথে। ইনকিলাব জিন্দাবাদ।